আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। অধ্যায় 13, মাস্টারমাইন্ডের ক্ষমতা। চালিকা শক্তি, ধনী হওয়ার নবম পদক্ষেপ। অর্থ উপার্জনের জন্য শক্তির প্রয়োজন। যদি যথেষ্ট শক্তি না থাকে এবং তাকে অ্যাকশনে নামানো না যায়, তাহলে পরিকল্পনা করেও কোনো লাভ হয় না। এই অধ্যায়ে আলোচনা করা হবে কিভাবে একজন মানুষ শক্তি পেতে এবং তাকে কাজে লাগাতে পারে। শক্তিকে সংগঠিত এবং বুদ্ধিদীপ্তভাবে পরিচালিত জ্ঞান বলা চলে। এখানে শক্তিকে সংগঠিত হিসেবে উল্লেখ করা হয়েছে, যা একজন ব্যক্তি মানুষকে আকাঙ্ক্ষায় রূপান্তরিত করে অর্থের সমার্থক হয়ে উঠতে পারে। অর্গানাইজড এফোর্ট বা সংগঠিত প্রচেষ্টা দুই বা ততোধিক মানুষের সম্মিলিত কর্মের দ্বারা সৃষ্টি হয়, যারা একত্রে কাজ করে একটি সুনির্দিষ্ট সমাপ্তির জন্য। শক্তি কিভাবে অর্জন করা যায় তা নিয়ে এখন আলোচনা করা যাক। শক্তি যদি সংগঠিত জ্ঞান হয়ে থাকে, তবে জ্ঞানের সোর্স বা উৎসগুলো পরীক্ষা করে দেখি। ক. অসীম জ্ঞান। এই জ্ঞান অর্জন করা যায় সৃষ্টিশীল কল্পনার সাহায্যে, যার কথা পূর্বেই কোনো অধ্যায়ে আলোচনা করা হয়েছে। খ. সঞ্চিত অভিজ্ঞতা। মানুষের সঞ্চিত অভিজ্ঞতার কথা যে কোনো গ্রন্থাগারে পাওয়া যেতে পারে। এই সঞ্চিত অভিজ্ঞতার একটি অংশ পাবলিক স্কুল এবং কলেজে পড়ানো হয়, যেখানে একটি ক্লাসিফাইড এবং অর্গানাইজ করা হয়। গ. এক্সপেরিমেন্ট এবং রিসার্চ। বিজ্ঞান এবং মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ একত্রিত হয়ে ক্লাসিফাই করছে এবং প্রতিদিনই নতুন নতুন তথ্য সংগঠিত করছে। যখন সঞ্চিত অভিজ্ঞতার দ্বারা জ্ঞান সহজলভ্য নয়, তখন এই সোর্সটিকে কাজে লাগাতে হবে। এখানেও প্রায়ই সৃজনশীল কল্পনাকে ব্যবহার করা হয়। পূর্ববর্তী যে কোনো সূত্র থেকেই জ্ঞান আহরণ করা চলে। একে নির্দিষ্ট পরিকল্পনায় সংগঠিত করে শক্তিতে রূপান্তর ঘটানো সম্ভব এবং সেই প্ল্যানগুলো নিয়ে অ্যাকশনে নামতে হবে। জ্ঞানের এই তিনটি সূত্র যে কোনো মানুষের অসুবিধাগুলো দূর করে দেবে যদি সে নিজের প্রচেষ্টার উপর নির্ভরশীল থাকে এবং জ্ঞান আহরণ করে তা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজে লাগাতে পারে। তার পরিকল্পনাগুলো যদি হয় সমন্বিত এবং বৃহৎ, তাহলে তাকে অন্যদের সাহায্য নিতে হবে। মাস্টারমাইন্ডের মাধ্যমে শক্তি অর্জন। মাস্টারমাইন্ডকে ব্যাখ্যা করা যায় জ্ঞান ও প্রচেষ্টার সমন্বয়, একটি সুর ও ছন্দের গতি, যেটি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে হাসিলের জন্য দুই বা ততোধিক লোকের মধ্যে মিল ঘটে বা তারা মিলিতভাবে কাজ করে। মাস্টারমাইন্ডের সাহায্য ছাড়া ব্যক্তিবিশেষের পক্ষে বিরাট কোনো শক্তির অধিকারী হওয়া সম্ভব নয়। আগের অধ্যায়গুলোতে পরিকল্পনা কিভাবে তৈরি করে তা আকাঙ্ক্ষায় রূপান্তর ঘটানো যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। আপনি যদি বুদ্ধি এবং ধৈর্য সহকারে এসব নির্দেশ মেনে চলেন এবং আপনার মাস্টারমাইন্ড গ্রুপের নির্বাচনে পার্থক্য ব্যবহার করতে পারেন, আপনি বুঝে উঠতে পারার আগেই আপনার উদ্দেশ্য অধিকটাই হাসিল হয়ে যাবে। কাজেই আপনাকে শক্তির অকল্পনীয় সুপ্ত শক্তিগুলোকে বুঝতে হবে এবং সুনির্বাচিত মাস্টারমাইন্ড দলের সাহায্যে। আমরা এখানে মাস্টারমাইন্ড তত্ত্বের দুটি বৈশিষ্ট্য আলোচনা করব। এর একটি হলো অর্থনৈতিক, অপরটি সাইকিক। অর্থনৈতিক বিষয়টি সুস্পষ্ট। যে লোক তার দলের লোকেদের কাছ থেকে উপদেশ, পরামর্শ এবং সহযোগিতা লাভ করে, সে অর্থনৈতিক সুবিধাগুলো সৃষ্টি করতে পারে। এই সম্মিলিত মৈত্রী প্রায়ই প্রতিটি ফরচুন সৃষ্টির ভিত্তি। মাস্টারমাইন্ডের সাইকিক বিষয়টি অবশ্য বিমূর্ত। এটি বোঝাও বেশ কঠিন, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিক শক্তি, যার সঙ্গে মানবজাতি খুব একটা পরিচিত নয়। মনে রাখবেন, গোটা ব্রহ্মাণ্ডে মাত্র দুটি চেনা উপাদান রয়েছে। তার একটি হলো এনার্জি বা শক্তি, অপরটি ম্যাটার বা পদার্থ। সবাই জানে পদার্থ ভাঙলে পাওয়া যায় মলিকিউল, অ্যাটম এবং ইলেকট্রন। অ্যাটমের ইউনিটগুলো আলোপা, বিচ্ছিন্ন এবং বিশ্লেষণ করা যায়। তেমনি এনার্জির ইউনিট রয়েছে। মানুষের মন এনার্জির একটি আকার, প্রাকৃতিক আধ্যাত্মিক শক্তির একটি অংশ। যখন দুটি মানুষের মন একই সুর এবং ছন্দে একত্রিত হয়, প্রতিটি মনের এনার্জির আধ্যাত্ম ইউনিট সৃষ্টি করে একটি ঐক্য, যাতে থাকে মাস্টারমাইন্ডের সাইকিক ফেস্টি। মাস্টারমাইন্ড প্রিন্সিপাল বা এর অর্থনৈতিক দিকটি নিয়ে 25 বছর আগে প্রথম আমার মনোযোগ সৃষ্টি করেন অ্যান্ড্রু কার্নেগি।
এই প্রিন্সিপালটি আবিষ্কার করেই সিদ্ধান্ত নিই আমি আসলে কি কাজ করব। মিস্টার কার্নেগির মাস্টারমাইন্ড গ্রুপে ছিল প্রায় 50 জন লোক। এদের দ্বারা তিনি পরিবৃত্ত থাকতেন। এরা তাকে ইস্পাত তৈরি এবং বাজারজাতকরণের বিষয়ে পরামর্শ দিত। তিনি এই মাস্টারমাইন্ড গ্রুপের সাহায্যেই ধন সম্পদ অর্জন করেন। যারা ধনী হয়েছেন এদের জীবন বিশ্লেষণ করলে দেখবেন তারা প্রত্যেকেই সচেতন কিংবা অচেতনভাবে মাস্টারমাইন্ড গ্রুপ দ্বারা প্রভাবিত ছিলেন। এনার্জি হলো প্রকৃতির একটি ইউনিভার্সাল সেট যার সাহায্যে পৃথিবীর জাগতিক সব কিছুই তৈরি হয়েছে। এসবের মধ্যে প্রাণী এবং উদ্ভিদ জীবনও রয়েছে। প্রকৃতি এনার্জিকে ম্যাটারে পরিবর্তন করে। প্রকৃতি যে গোলকগুলো তৈরি করে তা মানুষের চিন্তাশক্তির সঙ্গে সম্পর্কিত। মানুষের মস্তিষ্ককে ইলেকট্রিক ব্যাটারির সঙ্গে তুলনা করা যায়। এটি বাতাস থেকে সমস্ত শক্তি চুষে নেয় এবং গোটা ইউনিভার্সকে পূর্ণ করে তোলে। এটা সকলে জানা যে কতগুলো ইলেকট্রিক ব্যাটারির সাহায্যে একটি সিঙ্গেল ব্যাটারির চেয়ে অধিকতর শক্তি উৎপাদন করা যাবে। এটাও সবার জানা যে একটি একক ব্যাটারি কোষের সামর্থ্য অনুযায়ী শক্তির যোগান দেয়। মস্তিষ্ক একইভাবে কাজ করে। কিছু মস্তিষ্ক অবশ্য অন্যদের চেয়ে অধিকতর কর্মঠ এবং তারা একত্রে কাজ করার মাধ্যমে একটি সিঙ্গেল ব্রেনের চেয়ে অনেক বেশি চিন্তাশক্তির যোগান দিতে পারে। যেভাবে কতগুলো ইলেকট্রিক ব্যাটারি মিলে একটি সিঙ্গেল ব্যাটারির চেয়ে অনেক বেশি শক্তি উৎপাদন করতে পারে। হেনরি ফোর্ড যখন ব্যবসা শুরু করেন ওই সময় তিনি দারিদ্র্য, অশিক্ষা এবং আওতার প্রতিবন্ধকতা নিয়ে কাজ করছিলেন। তবে 10 বছর বাদে মিস্টার ফোর্ড এই 3টি বাধা দূর করেন এবং 25 বছরের মধ্যে আমেরিকার অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হন। তার সঙ্গে টমাস আলভা এডিসনের বন্ধুত্ব ছিল। মিস্টার ফোর্ডের বাণিজ্য আরও প্রসার লাভ করে যখন তিনি হার্ভে ফায়ারস্টোন, জনস বারোজ এবং লুথার বারব্যাঙ্কের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। মনের বন্ধুত্বপূর্ণ মৈত্রী শক্তি উৎপাদন করে। এটা মিস্টার ফোর্ডের ক্ষেত্রে ঘটেছিল। আপনার জীবনেও ঘটবে যদি সুচিন্তিতভাবে একটি মাস্টারমাইন্ড গ্রুপ গড়ে তুলতে পারেন। হেনরি ফোর্ড ব্যবসা এবং শিল্প দুনিয়ার সমস্ত খবরাখবর রাখতেন। তিনি বড় বড় মানুষদের সঙ্গে চলাফেরা করতেন এবং এভাবে দারিদ্র্য, অশিক্ষা ও অজ্ঞতা দূর করতে সমর্থ হন। এডিসন, বোরব্যাঙ্ক, বারোজ এবং ফায়ারস্টোনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে নিজের মস্তিষ্কের শক্তিকে সমৃদ্ধ করে তোলেন ফোর্ড। এই 4 জন মানুষের বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি নিজের মস্তিষ্ককে ক্ষুরধার করে তুলতে কাজে লাগিয়েছিলেন ফোর্ড। এছাড়া মাস্টার মাইন্ড প্রিন্সিপালকে কীভাবে তিনি ব্যবহার করেছিলেন তা তো বলাই হয়েছে। মহাত্মা গান্ধীর উদাহরণ এ প্রসঙ্গে আবারও টেনে আনা যায়। তিনি 20 কোটি মানুষকে একই সুতোয় বেঁধে দিতে পেরেছিলেন শুধুমাত্র ঐক্যতানের স্পিরিট এবং নির্দিষ্ট উদ্দেশ্যকে সঙ্গী করে। গান্ধী আসলে একটি অলৌকিক ঘটনাই ঘটিয়েছিলেন। নইলে 20 কোটি মানুষকে কি করে একই আত্মা এবং দেহে বন্দি করা যায়? এই মানুষগুলো গান্ধীজি যা বলতেন তাই শুনত। শক্তির প্রধান সোর্স আপনি জানেন। অসীম বুদ্ধিমত্তা যখন দুটি মানুষ একত্রিত হয়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্যের দিকে ধাবিত হয়, তারা একটি অবস্থানে নিজেদেরকে দাঁড় করায় এবং অসীম বুদ্ধিমত্তার গুদামঘর থেকে সরাসরি শক্তি চুষে নেয়। এটি হলো শক্তির সর্বশেষ আধার। এই উৎস থেকেই একজন প্রতিভা বা নেতা বেরিয়ে আসেন। পড়ুন, ভাবুন এবং পড়ার সময় ধ্যান করুন। শীঘ্রই সেই বিষয়টি আপনার কাছে উন্মুক্ত হয়ে পড়বে। আপনি এর পার্সপেক্টিভ বুঝতে পারবেন। টাকা অর্জন করতে হলে শক্তির প্রয়োজন। এই শক্তির সঙ্গে মেশাতে হবে বিশ্বাস। বিশ্বাসের সঙ্গে মিশবে আকাঙ্ক্ষা। এর সঙ্গে মিশ্রিত হবে ধৈর্য। তার সঙ্গে যুক্ত হবে পরিকল্পনা এবং সেই পরিকল্পনা নিয়ে অবশ্যই নামতে হবে অ্যাকশনে। শক্তিকে নদীর সঙ্গে তুলনা করা যায়, তবে এটি কেবল একদিক থেকে প্রবাহিত হয় এবং নদীর এই দিকে যারা থাকে তাদের সঙ্গে নিয়ে সে চলে। তার চলা সম্পদের দিকে। এ নদীর অপর দিকটি বিপরীত দিকে প্রবাহমান। বিপরীত দিকে থাকে ভাগ্য, হতবা তারা যায় দারিদ্র এবং দুঃখের দিকে। যারা ধনী হয়েছেন তার প্রত্যেকেই জীবন নদীর এই অস্তিত্বকে উপলব্ধি করেছেন। এর মধ্যে রয়েছে চিন্তার প্রক্রিয়া। চিন্তার ইতিবাচক আবেগগুলো নদীর সেই দিকটি তৈরি করে যেটি নদীকে সম্পদের দিকে প্রবাহিত হতে সাহায্য করে। নেতিবাচক আবেগ নদীর আরেক যে দিকটি তৈরি করে তা দারিদ্র্যের দিকে ধাবিত হয়।
কিছু লোক অবশ্য নদী স্রোতের ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকেই পাল্টাপাল্টিভাবে থাকার অভিজ্ঞতা অর্জন করে। কখনো থাকে পজিটিভ সাইডে, কখনো বা নেগেটিভ সাইডে। 1929 সালের ওয়াল স্ট্রিট ক্র্যাশ লক্ষ লক্ষ মানুষকে নদীর পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে নিয়ে গিয়েছিল। এই লাখ লাখ মানুষ সংগ্রাম করেছে। এদের মধ্যে কেউ কেউ হতাশা এবং ভয়ে নদীর পজিটিভ সাইডে যেতে চেয়েছে। দারিদ্র এবং সমৃদ্ধ প্রায়ই জায়গা বদল করে। ওই ক্রাশটি পৃথিবীকে এ সত্যটি শিখিয়েছে, যদিও পৃথিবী এর কথা বেশি দিন মনে রাখবে না। দারিদ্র্যের জন্য কোনো প্ল্যান করতে হয় না। এ নির্দয়, নিষ্ঠুর। এ নিজে এসেই হামলে পড়ে। কিন্তু সমৃদ্ধি লাজুক ও ভীরু। একে আকর্ষণ করতে হয়। সবাই সম্পদ চায়, তবে খুব কম মানুষই জানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তীব্র আকাঙ্ক্ষাই পারে কামনার সমৃদ্ধি এনে দিতে। অধ্যায় 14, সেক্স ট্রান্সমিউটেশনের রহস্য। ধনী হওয়ার 10ম পদক্ষেপ। ট্রান্সমিউটেশন কথাটির অর্থ হলো কোনো কিছুর পরিবর্তন করা অথবা এনার্জির কোনো আকার বা গঠনের উপাদান অন্য কিছুতে স্থানান্তর করা। সেক্সের আবেগ অনুভূতি কিন্তু মনেরই আর একটি দিক। সেক্স ট্রান্সমিউটেশন একটি সহজ এবং সহজে ব্যাখ্যাযোগ্য বিষয়। মানুষের মাঝে যত রকমের আকাঙ্ক্ষা রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো যৌন আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা দ্বারা তাড়িত হয়ে মানুষ কল্পনা করে, সাহসী হয়, তাদের মধ্যে ইচ্ছাশক্তি এবং ধৈর্যের সৃষ্টি হয়। যৌন আকাঙ্ক্ষার বিষয়টি খুবই প্রাকৃতিক। এই আকাঙ্ক্ষাকে অবদমিত করে রাখা উচিত নয়। একে প্রকাশ করার জন্য একটি আউটলেট দেওয়া দরকার, যা সমৃদ্ধ করে তুলবে শরীর, মন এবং স্পিরিট। ট্রান্সমিউটেশনের মাধ্যমে এই আউটলেট সৃষ্টি না করলে এটি ফিজিক্যাল চ্যানেলের মাধ্যমে আউটলেট খুঁজে নেবে। নদীতে বাঁধ দিয়ে কিছু সময়ের জন্য পানি নিয়ন্ত্রণ করা যায়, তবে সে পানি অবশেষে এটি আউটলেট তৈরি করে বেরিয়ে যায়। সেক্সের ইমোশন বা আবেগের বিষয়েও একই কথা প্রযোজ্য। একে কিছু সময়ের জন্য অবদমিত এবং নিয়ন্ত্রণ রাখা যায়, তবে প্রাকৃতিক কারণেই সে নিজেকে প্রকাশ করতে চাইবে। যদি তাকে কোনো সৃজনশীল প্রচেষ্টার মাঝে স্থানান্তর বা পরিবর্তন করা না হয়, সে নিজেই কোনো আউটলেট খুঁজে নেবে। বৈজ্ঞানিক গবেষণায় যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়া গেছে তা হলো: 1. যারা বিশাল বিশাল অর্জন করেছেন তারা সেক্স নেচারে অত্যন্ত ডেভেলপড ছিলেন। তারা সেক্স মিউটেশন শিল্পটিকে শিখে নিয়েছিলেন। 2. যেসব মানুষ সাহিত্য, কলা, শিল্প, স্থাপত্য সহ অনন্য পেশায় খ্যাতি লাভ করেছেন তাদেরকে নারীগণ অনুপ্রাণিত করেছেন। এই চমৎকার আবিষ্কারটির গবেষণাটি করা হয় ইতিহাসের পৃষ্ঠা উল্টে। দেখা যায় 2000 বছর আগে থেকেই নারী এবং পুরুষ মিলে দারুণ যা কিছু সংগঠিত করেছেন তাতে তাদের যৌন প্রবৃত্তি ব্যাপক ভূমিকা রেখেছে। যৌনতার আবেগ এক অদম্য শক্তি। এই শক্তিতে চালিত পুরুষ অ্যাকশনের জন্য অতি মানবীয় শক্তি যেন অর্জন করে। সেক্স ট্রান্সমিউটেশন একজনকে প্রতিভাদীপ্ত করে তুলতে পারে। সেক্সের আবেগে থাকে সৃজনশীল দক্ষতার গোপন মন্ত্র। মানুষ অথবা জানোয়ার যারই সেক্স গ্ল্যান্ড আপনি নষ্ট করে দিন, দেখবেন তার অ্যাকশনের প্রধান উৎসই গেছে ধ্বংস হয়ে। জানোয়ারদের খাসি করার পরে কি ঘটে? একটা ষাঁড়কে যখন খাসি করা হয় তখন সে একটা গভীর গাভীর মতোই দুর্বল হয়ে পড়ে। সেক্স অল্টারেশন বা যৌনাঙ্গের পরিবর্তন নারী পুরুষ উভয়কেই দুর্বল করে ফেলে। 10টি মানসিক উদ্দীপক। মানুষের মন যে 10টি উদ্দীপককে খুব সহজে সাড়া দেয় সেগুলো হলো: 1. যৌন আকাঙ্ক্ষা প্রকাশের ব্যাকুলতা। 2. প্রেম। 3. খ্যাতি, ক্ষমতা এবং অর্থের জন্য প্রবল আকাঙ্ক্ষা। 4. সেম সেক্স অথবা বিপরীত লিঙ্গের সঙ্গে বন্ধুত্ব। 5. ঐক্তানের বন্ধনে গ্রন্থিত মাস্টার মাইন্ড মৈত্রী। 6. মিউচুয়াল ছাপারিং বা একই রকম দুঃখ কষ্টের শিকার যারা হয়। 7. অটো সাজেশন। 8. সঙ্গীত। 9. ভয়। 10. মাদক এবং মদ। উদ্দীপকের তালিকায় যৌন আকাঙ্ক্ষা প্রকাশের ব্যাকুলতা শীর্ষে রাখা উচিত, যা মনের কম্পনের সেট আপ তৈরিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে। এই উদ্দীপকের 8টি প্রাকৃতিক এবং গঠনমূলক, 2টি অবশ্য ধ্বংসাত্মক। এই তালিকাটি করা হলো যাতে আপনি মনের উত্তেজনা সৃষ্টির প্রধান উৎসগুলো সম্পর্কে জানতে পারেন এবং এ নিয়ে বিশ্লেষণ করেন। এই বিশ্লেষণ থেকে বুঝতে পারবেন সকল উদ্দীপকের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর এবং প্রবল হলো সেক্স। আর সেক্স এনার্জির ট্রান্সমিউটেশন একজন জিনিয়াস তৈরিতে ভূমিকা রাখতে পারে।
জিনিয়াস তৈরি হয় ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা। ষষ্ঠ ইন্দ্রিয় হল সৃজনশীল কল্পনা। এই ক্ষমতা বা শক্তিটি বেশিরভাগ মানুষই সারা জীবনে একটিবারও ব্যবহার করে না, আর করলেও সেটা ঘটনাক্রমে। অতি অল্প সংখ্যক মানুষ জেনে বুঝে সৃজনশীল কল্পনার আশ্রয় নেয়। যারা এই কাজটি স্বেচ্ছায় করে এবং তার কাজগুলো বুঝতে পারে তারাই জিনিয়াস। সৃজনশীল কল্পনা মানুষের সসীম মন এবং অসীম বুদ্ধিমত্তার মাঝে সরাসরি একটি লিঙ্ক বা সংযোগ স্থাপন করে। এ পর্যন্ত যত বিপ্লব ঘটেছে, নতুন নতুন আবিষ্কার হয়েছে, সব কিছুই সম্ভব হয়েছে সৃষ্টিশীল কল্পনার সাহায্যে। যখন মানুষের মনে কোনো আইডিয়া ঝিলিক দেয়, যাকে ইংরেজিতে বলে হান্স, তা আসে নিচের সোর্সগুলো থেকে। 1. অসীম বুদ্ধিমত্তা। 2. অবচেতন মন, যেখানে প্রতিটি ইন্দ্রিয়ের ছাপ এবং চিন্তার আবেগ রক্ষিত থাকে, যা মস্তিষ্ক থেকে পঞ্চ ইন্দ্রিয়ের কোনোটিতে পৌঁছায় না। 3. অন্য কোনো লোকের মন থেকে সদ্য প্রকাশিত চিন্তাভাবনা অথবা কোনো ছবি। 4. অন্য কারো অবচেতন মনের গোদাম ঘর। পুরুষরা কেন কদাচিৎ 40-এর আগে সফল হয়? আমি যে 25,000 মানুষকে বিশ্লেষণ করেছি, তাতে লক্ষ্য করেছি 40-এ পা দেওয়ার আগে তারা তাদের আসল লক্ষ্যে পৌঁছাতে পারেননি। এ বিষয়টি আমাকে এতটাই কৌতূহলী করে তোলে যে আমি এর কারণগুলো সমাধানে খুঁজতে থাকি এবং 20 বছরেরও বেশি সময় কাটিয়ে দিই এই বিষয়ে তথ্যানুসন্ধানে। আমার গবেষণায় একটি বিষয় উঠে আসে যে যারা 40 বা 50-এর আগে সাফল্যের চেহারা দেখতে পারেননি, তারা তাদের শক্তি শারীরিক সেক্সের পেছনেই বেশি অপচয় করেছেন। তবে যারা এই অপচয়টি কম করেছেন, তারা সফলও হয়েছে অন্যদের চেয়ে আগে। আমেরিকার এক খ্যাতনামা ব্যবসায়ী আমার কাছে অকপটে স্বীকার করেন যে তিনি যত পরিকল্পনা তৈরি করেছেন, তার পিছনে অবদান ছিল তার সুন্দরী সেক্রেটারি। এই সেক্রেটারির উপস্থিতি তাকে সৃষ্টিশীল কল্পনার শীর্ষে নিয়ে যেত, যা তিনি অন্য কোনো উদ্দীপক থেকে পেতেন না। আমেরিকার আরেক অত্যন্ত সফল মানুষ তার সফলতার জন্য ঋণ স্বীকার করেছেন এক অপূর্ব সুন্দরী তরুণীর প্রতি, যে মেয়েটি 12 বছরেরও বেশি সময় ধরে ওই মানুষটির অনুপ্রেরণার উৎস ছিল। অনেক বিখ্যাত লেখক মদ এবং মাদকের মতো কৃত্রিম স্টিমুল্যান্ট দ্বারা প্রভাবিত হয়ে বিখ্যাত সব লেখা লিখেছেন। যেমন এডগার অ্যালান পো তার বিখ্যাত কবিতা র্যাবেন লিখেছিলেন মদে চুর হয়ে থেকে। জেমস হুইটকক্স রাইলিও তার জীবনের সেরা রচনাগুলো রচনা করেছেন মদ পান করে। রবার্ট বার্নসও তাই। কিন্তু এই কথাটি ভুলে গেলে চলবে না, শেষ পর্যন্ত মদের নেশাই তাদের জীবনাবসান করেছিল। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের সমস্ত আবেগ অনুভূতির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সেক্স। মানসিক আরও উদ্দীপক থাকলেও তাদের কেউই এমনকি সম্মিলিতভাবেও সেক্সের চালিকা শক্তির সমান নয়। মাইন্ড স্টিমুলেশন বা মানসিক উদ্দীপক সাময়িক কিংবা স্থায়ীভাবে চিন্তার কম্পন বৃদ্ধি করতে পারে। যে 10টি উদ্দীপকের কথা বলা হলো তা সবচেয়ে কমন উদ্দীপক বলে অভিহিত। এই সোর্সগুলোর সাহায্যে যে কেউ অবচেতন মনের গুদাম ঘরের অসীম বুদ্ধিমত্তার সঙ্গে নিবিড়ভাবে ভাব বিনিময় করতে পারে। একজন শিক্ষক 30,000 সেলসম্যানকে প্রশিক্ষিত করেছেন। তিনি একটি দারুণ আবিষ্কার করেছেন, আর তা হলো যারা সেক্স খুব উপভোগ করে তারা সেলসম্যান হিসেবে খুব দক্ষ হয়। তাদের মধ্যে যেন চৌম্বকীয় শক্তি থাকে। এই এনার্জি বা শক্তি যেভাবে অপরের মধ্যে সঞ্চারিত করা যায় তা হলো 1. হ্যান্ডশেক, হাতের স্পর্শের মাধ্যমে অপরের মধ্যে শক্তিটি প্রবেশ করিয়ে দেওয়া যায়। 2. গলার স্বর যদি চমৎকার ভরাট কিংবা সুরেলা হয় তাও আকর্ষণের কাজ করে। 3. শরীরী অঙ্গভঙ্গি, সেক্স জীবনের সুখী সেলসম্যানদের তার নড়াচড়াই থাকে স্বতঃস্ফূর্ততা এবং সহজবদ্ধতা। 4. চিন্তার কম্পন, হাইলি সেক্সড মানুষ তাদের চিন্তার মাঝে সহজেই সেক্সের আবেগ মিশ্রিত করতে পারে এবং আশেপাশের লোকজন তাদের দ্বারা সহজেই প্রভাবিত হয়। 5. বেশভূষা, হাইলি সেক্সড সেলসম্যানরা তাদের বেশভূষার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকে। তারা এমন সব পোশাক পরে যাতে তাদের ব্যক্তিত্ব, শারীরিক গঠন, গায়ের রং ইত্যাদি পরিষ্কারভাবে ফুটে ওঠে। সেলসম্যান নিয়োগের সময় দক্ষ সেলস ম্যানেজার লক্ষ্য করেন লোকটির মধ্যে যথেষ্ট পরিমাণ ব্যক্তিগত মাধুর্য এবং আকর্ষণ রয়েছে কিনা। যে মানুষের সেক্স এনার্জির অভাব রয়েছে তার ভিতরে সবসময়ই উৎসাহের অভাব থাকে এবং সে অপরকে উৎসাহিত করতেও পারে না। অথচ সেলসম্যানশিপে এই উৎসাহের বিষয়টি সবচেয়ে জরুরি বিষয়, সে সেলসম্যানটি যাই বিক্রি করুক না কেন।
পাবলিক স্পিকার, বাগি, প্রিচার, লয়ার কিংবা সেলসম্যান যারই সেক্স এনার্জির অভাব রয়েছে সেই ফ্লপ বলে বিবেচিত হয়। একজন সেলসম্যানের সেক্স আপিল দ্বারা মহিলা ক্রেতারা বেশিরভাগ সময় আকৃষ্ট হয়। কাজেই সেলসম্যানের দক্ষতার সঙ্গে সেক্স এনার্জি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করে আছে। মাস্টার সেলসম্যানরা পণ্য বিক্রয়ে অত্যন্ত দক্ষ, কারণ তারা চেতন বা অবচেতনভাবে বিক্রির উৎসাহের মাধ্যমে সেক্স এনার্জি ট্রান্সমিউট করে। লক্ষ লক্ষ মানুষ এই হীনমন্যতায় ভোগে যে খুব বেশি মাত্রায় সেক্সি হওয়া একটি অভিশাপ। সেক্স তখনই একটি গুণে পরিণত হয় যখন একে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা হয়। তবে একটা কথা কখনো ভুলে যাবেন না, যে অসংযমী সেক্স খুবই খারাপ ব্যাপার। এটি অতিরিক্ত মদ্যপান এবং অপরিমিত আহার গ্রহণের মতোই নিন্দনীয়। মদ পান এবং মাদক গ্রহণ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো ধ্বংস করে দেয়, মস্তিষ্ক সহ। ঠিক তেমনই অতিরিক্ত সেক্সও আপনার জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। একজন সেক্স পাগল লোক মাদক পাগল লোকের সঙ্গে তুলনীয়। দুজনেই তাদের ইচ্ছাশক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অতিরিক্ত সেক্স করলে শুধু যে উইল পাওয়ারের ক্ষতি হয় তা নয়, এটি সাময়িক বা স্থায়ীভাবে একজন মানুষকে পাগলও বানিয়ে দিতে পারে। সেক্স নিয়ে অজ্ঞতার কারণ এটিকে প্রায় সকলেই রহস্যময় বিষয় বলে মনে করে, এ নিয়ে মুখ খুলতেও চায় না। এটি তরুণদেরকে তাই নেতিবাচকভাবে প্রভাবিত করে। লেখাটির শিরোনাম ছিল 40-এর আগে পুরুষরা কেন কদাচিৎ সফল হয়। অসংখ্য উদাহরণ দেয়া যায় যারা 40-এর পরে কিংবা 50-এ পৌঁছে সাফল্যের মুখ দর্শন করেছেন। হেনরি ফোর্ড 40-এর আগে ব্যবসায়ী সফল হতে পারেননি। অ্যান্ড্রু কার্নেগি 40-এর পরে তার পরিশ্রমের ফসল ঘরে তুলতে শুরু করেন। আমেরিকান শিল্পপতি এবং ফিন্যান্সিয়ারদের আত্মজীবনী পড়লে দেখা যায় তাদের সবচেয়ে উৎপাদনশীল সময় ছিল 40 থেকে 60 বছর। 30 থেকে 40 বছরের মধ্যবর্তী সময়ে লোকে শিখতে শুরু করে। সেক্স ট্রান্সমিউটেশনের আর্ট এটি অনেকে আবার অবচেতনভাবেই আবিষ্কার করে ফেলে। তারা দেখে তাদের অ্যাচিভমেন্ট পাওয়ার বা অর্জনের শক্তি 35 থেকে 40 বছরের মধ্যে বৃদ্ধি পেয়েছে। তবে বেশিরভাগ সময়ই তারা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে না। প্রকৃতি প্রতিটি মানুষের 35 থেকে 40 বছর বয়সের মাঝে প্রেম এবং যৌনতার একটি ঐকতান গড়ে তুলতে শুরু করে, যাতে সে এই বিপুল শক্তিগুলোকে উদ্দীপক হিসেবে কাজে লাগাতে পারে। সেক্স একাই 100, তবে এর শক্তিগুলো যেন সাইক্লোনের মতো মাঝে মাঝে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে পড়ে। যখন প্রেমের আবেগ মিশে যায় যৌনতার আবেগের সঙ্গে, ফলাফল নিয়ে আসে উদ্দেশ্যের স্থিরতা, ভারসাম্য, বিচারের নির্ভুলতা এবং ব্যালেন্স। যখন স্রেফ যৌনতার কারণে একজন পুরুষ একজন নারীর কাছে যায়, তার কাজগুলো হয়ে উঠতে পারে ধ্বংসাত্মক। একজন নারীকে খুশি করার জন্য তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মতলবে একজন পুরুষ চুরি করতে পারে, প্রতারণার আশ্রয় নিতে পারে, এমনকি হত্যা করতেও তার হাত কাঁপে না। কিন্তু যখন এর সঙ্গে প্রেম ও ভালোবাসার আবেগ যুক্ত হয়, ওই একই মানুষ তার কাজগুলো করে সুস্থ মস্তিষ্কে ভারসাম্য রেখে এবং যুক্তিযুক্তভাবে। অপরাধ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কঠোরতম একজন অপরাধীকেও সঠিক পথে নিয়ে আসা যায় রমণীর প্রেম দিয়ে। এই পরিবর্তনটা আসে হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে নয়। রিফরমেশনের মানে হৃদয় বা অন্তরের পরিবর্তন, মস্তিষ্কের পরিবর্তন নয়। প্রেম, ভালোবাসা, সেক্স ইত্যাদি আবেগগুলো পুরুষকে সর্বোচ্চ অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রেম হলো এমন এক আবেগ যা সেফটি ভালভের মতো কাজ করে, নিশ্চিত করে ব্যালেন্স, ভারসাম্য এবং গঠনমূলক প্রচেষ্টা সমূহ। যখন এই তিনটি আবেগ একত্রিত হয়, তখন তা একজন জিনিয়াসকে শিখরে তুলে দিতে পারে। ইমোশন বা আবেগ হলো মনের একটি অবস্থা। প্রকৃতি মানুষকে মনের রসায়ন দিয়েছে, যা রসায়নের মতোই একইভাবে কাজ করে। একজন রসায়নবিদ রসায়নের সাহায্যে কিছু উপাদান মিশিয়ে ভয়ঙ্কর বিষ তৈরি করতে পারেন। তেমনি মনের মধ্যে যখন সেক্স এবং হিংসা মিশ্রিত হয়, তখন তা একজন মানুষকে উন্মাত্ত জানোয়ারে পরিণত করতে পারে। মানুষের মনে যে ধ্বংসাত্মক আবেগগুলো রয়েছে, তা এমন বিষ তৈরি করতে সক্ষম যা মনের ন্যায় বিচার ও সুষ্ঠু চিন্তাভাবনাকে ধ্বংস করে দেয়। একজন মানুষের মনের সুখানুভূতিগুলোকে আমাদের উৎসাহিত করা উচিত, আর আবেগের উপস্থিতি নিরুৎসাহিত করা উচিত। মন হলো অভ্যাসের স্থান, একে যা খাওয়ানো হয় তাই খেয়ে বাঁচে।
ইচ্ছাশক্তির বলে যে কেউ যে কোনো আবেগের উপস্থিতিকে নিরুৎসাহিত করতে পারে এবং অপর পরিস্থিতিকে উৎসাহিত করতে পারে। ইচ্ছাশক্তির সাহায্যে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিছু নয়। নিয়ন্ত্রণ আসে ধৈর্য এবং অভ্যাস থেকে। নিয়ন্ত্রণের সিক্রেট লুকিয়ে থাকে ট্রান্সমিউটেশনের প্রক্রিয়ার মাঝে। যখন কোনো মানুষের মনে নেতিবাচক আবেগ প্রবেশ করে, তখন একে ইতিবাচক কিংবা গঠনমূলক আবেগে ট্রান্সমিউট বা রূপান্তর করা যায়। প্রেম এবং যৌনতার আবেগ পরিষ্কার ছাপ ফেলে যায়। এর চিহ্নগুলো এতটাই দৃশ্যমান যে যে কেউ ইচ্ছে করলেই তা পাঠ করতে পারবে। যে লোক প্যাশন বা যৌনাবেগ দ্বারা তাড়িত, যার ভিতরে শুধু সেক্সের চিন্তা কাজ করে, তাকে দেখেই কিন্তু বোঝা যায়। তার চোখ এবং মুখের রেখা তার সমস্ত অভিব্যক্তি প্রকাশ করে দেয়। তবে এই আবেগের সঙ্গে যখন যুক্ত হয় প্রেম, তখন তার মুখভাব নরম ও সুন্দর হয়ে ওঠে। প্রেমের আবেগ মানুষের শৈল্পিক এবং নৈসর্গিক প্রকৃতিকে পরিস্ফুটিত করে তোলে। এটি একজন মানুষের আত্মার উপর ছাপ ফেলে, এমনকি সময়ের সঙ্গে আগুন নিভে গেলেও সেই ছাপ মোচন হয় না। প্রেমের স্মৃতি মন থেকে কখনো মুছে যায় না। উদ্দীপনার সোর্স মিলান হয়ে যেতে পারে, কিন্তু তারা ঠিকই মনের মাঝে থেকে যায়। যারা প্রকৃত ভালোবাসতে জানে তারা এ ভালোবাসার কথা কদাপি ভুলতে পারবে না। প্রেমের প্রভাব থেকেই যায়, কারণ প্রকৃতির মাঝেই উজ্জীবিত প্রেম। যে লোক প্রেম ভালোবাসা পেয়েও উজ্জীবিত হয় না, সে দুর্ভাগা ছাড়া আর কি, সে বেঁচে থেকেও মৃত। আপনি অতীত প্রেমের সুখস্মৃতি রোমন্থন করুন, বর্তমানের অনেক দুশ্চিন্তাই তাতে দূর হয়ে যাবে। এ স্মৃতিচারণ আপনাকে সাময়িকভাবে হলেও জীবনের কঠিন বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখবে। হয়তো এই স্মৃতিচারণই একসময় আপনার সামনের দিনগুলো আমূল বদলে দেবে। কে বলতে পারে? আপনি প্রেম করেও তা হারিয়েছেন, সেজন্য যদি নিজেকে দুর্ভাগা মনে হয়, এক্ষুনি চিন্তাটা সরিয়ে ফেলুন মন থেকে। যে একবার প্রকৃত ভালোবাসতে পারে সে কখনো হারে না, সে দুর্ভাগা নয়। প্রেম বা ভালোবাসা তা খেয়ালি এবং ক্ষণস্থায়ী। কখনো রোদ, কখনো বৃষ্টির মতো হঠাৎ করেই আসে এবং কিছু না বলেই বিদায় হয়ে যায়। যখন প্রেম জীবনে আসবে তাকে উপভোগ করুন, তবে চলে গেলে তা নিয়ে মন খারাপ করবেন না। দুশ্চিন্তা কোনো কিছু ফিরিয়ে আনতে পারবে না। প্রেম একবার এসেছিল জীবনে, আর কখনো আসবে না, এই চিন্তাটাই মনে স্থান দেবেন না। প্রেম আসে যায়, তবে দুটো প্রেমের অভিজ্ঞতা কখনো একই রকমের হয় না, এবং তা একইভাবে মানুষকে প্রভাবিতও করে না। কোনো একটু প্রেমের অভিজ্ঞতা হয়তো গভীরভাবে দাগ কেটে যায় মনে, তবে সকল অভিজ্ঞতার একটি মূল্য রয়েছে। এটি অনেকের উপকারও করে। শুধু উপকার করে না, সেই সব মানুষকে যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে সারাক্ষণ হাই হাই করতে থাকে। প্রেম নিয়ে হতাশায় ভুগবার কোনো মানে নেই। লোকে যদি প্রেম এবং যৌনতার আবেগের মাঝখানের পার্থক্যটি বুঝতে পারত, তাহলে হতাশায় ভুগত না। প্রধান পার্থক্য হলো, প্রেম হলো স্বর্গীয়, যাকে ছোঁয়া যায় না, আর সেক্স হলো শারীরিক, যাকে স্পর্শ করা যায়। যে কোনো অভিজ্ঞতা তা যদি আধ্যাত্মিক শক্তি নিয়ে মানুষের হৃদয় স্পর্শ করতে পারে, তা ক্ষতিকর হয় না, যদি না সেটি অজ্ঞতাবশত এবং হিংসার বশে করা হয়। প্রেম সন্দেহাতীতভাবেই জীবনের শ্রেষ্ঠতম অভিজ্ঞতা। এটি অসীম বুদ্ধিমত্তার সঙ্গে নিবিড়ভাবে বিনিময় করে। যখন রোমান্স এবং সেক্সের আবেগের সঙ্গে এর মিশ্রণ ঘটে, এটি সৃজনশীল প্রচেষ্টার মোহের ধাপে আরোহণ করতে পারে। প্রেম এমন এক আবেগ যার রয়েছে নানান আকার, শেড এবং রং। বাবা মা তার সন্তানদের জন্য যেরকম স্নেহ বা ভালোবাসা অনুভব করেন, একজন প্রেমিকের তার প্রেমিকার প্রতি ভালোবাসা আবার ভিন্ন রকমের। দ্বিতীয় আবেগটির মধ্যে যৌনতার আবেগ লুকিয়ে থাকে, প্রথমটিতে তা নয়। তবে প্রকৃত বন্ধুত্বের মধ্যে যে ভালোবাসার বিষয়টি থাকে, তা আবার অন্যগুলো থেকে আলাদা। বিয়েতে প্রেম তথা সুখ যেমন এনে দিতে পারে না, তেমনি সেক্সের পক্ষেও তা একাকী করা সম্ভব নয়। যখন দুটি আবেগ একত্রিত হয়, তখন বিবাহিত জীবন সুখের হয়ে ওঠে। সেই স্বামী সৌভাগ্যবান যার স্ত্রী লাভ, সেক্স এবং রোমাঞ্চের মধ্যকার প্রকৃত সম্পর্ককে বুঝতে পারে। একটি পুরনো প্রবাদ আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। একজন নারী সুখের সংসার গড়ে তুলতে পারে, আবার তার কারণেই সংসারে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে পারে। একজন স্ত্রী যদি প্রেম, যৌনতা এবং রোমাঞ্চের অর্থ বুঝতে পারে, তবে তার সংসার সুখের হয়ে ওঠে। আর বুঝতে অপরাগ হলে বিপরীত ঘটনাটাই ঘটে। পুরুষ প্রকৃতিগতভাবেই বহুগামী হয়ে থাকেন। এটার জন্য দায়ী তাদের বায়োলজিক্যাল ইনহেরিটেন্স।
তবে একথা সত্য যে একজন স্বামীর উপর একজন স্ত্রী সবচেয়ে বড় প্রভাব রাখতে পারে। একজন স্ত্রী যখন নিজের উপর তার স্বামীর আগ্রহ হারিয়ে ফেলার মতো অবস্থার সৃষ্টি করে এবং স্বামীটি পরনারীর প্রতি আসক্তি হতে থাকে, এই ঘটনা ঘটে স্ত্রীর অজ্ঞতার কারণে এবং সেক্স, প্রেম ও রোমাঞ্চের প্রতি তার উদাসীনতার জন্য। তবে স্বামী স্ত্রীর মধ্যে প্রকৃত প্রেম থাকলে অবশ্য এরকমটি ঘটার সম্ভাবনা নেই। একই ব্যাপার স্বামীর ক্ষেত্রেও ঘটতে পারে যদি নিজের প্রতি তার স্ত্রীর আগ্রহ হারিয়ে ফেলার মতো পরিস্থিতি সে তৈরি করে। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি অনেক বিষয় নিয়েই ঝগড়া হয়। নিখুঁত বিশ্লেষণ করলে দেখা যাবে এর মূল কারণ প্রেম, যৌনতা ও রোমাঞ্চের প্রতি তাদের ঔদাসীন্য কিংবা অজ্ঞতা। পুরুষ চায় নারীকে মুগ্ধ করতে। প্রাগৈতিহাসিক যুগ থেকেই এ সংস্কৃতি চলে আসছে। পুরুষ যখন থেকেই নারীর চোখে শ্রেষ্ঠ হতে চেয়েছে। নারীদেরকে পুরুষের জীবন থেকে সরিয়ে ফেলুন, দেখবেন ধন সম্পদ, ঐশ্বর্য সবকিছুই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। পুরুষ ঐশ্বর্য, খ্যাতি, ক্ষমতা ইত্যাদি অর্জন করে নারীকে খুশি করার আকাঙ্ক্ষা থেকে। যে নারী পুরুষের প্রকৃতি বুঝতে পারে এবং সুকৌশলে তাকে চালিত করতে পারে, তাকে কখনো অপর নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ভয়ে থাকতে হয় না। প্রবল ইচ্ছাশক্তি নিয়ে পুরুষ দানবীয় ভূমিকায় অন্য পুরুষের সামনে আবির্ভাব হতে পারে, কিন্তু এই দানবকেই একজন নারী প্রেম, ভালোবাসা এবং সেক্স দিয়ে সহজেই বশীভূত করতে পারে। বেশিরভাগ পুরুষই অবশ্য স্বীকার করতে চাইবে না যে তারা নারীদের দ্বারা প্রভাবিত হয়, কারণ পুরুষের প্রকৃতির মধ্যেই রয়েছে সে শক্তিশালী মানব হিসেবে স্বীকৃতি পেতে চায়। তবে বুদ্ধিমান নারীরা এই ব্যাপারটি সহজেই বুঝতে পারে এবং এ নিয়ে তারা ঘাটাঘাটি করতেও যায় না। কিছু পুরুষ জানে তারা তাদের কন্যা, জায়া, জননী দ্বারা প্রভাবিত, তবে সুকৌশলে তারা বিষয়টি নিয়ে কথা বাড়ায় না, কারণ তাদের ঘটে এটুকু বুদ্ধি অন্তত আছে যে কোনো পুরুষই সঠিক নারীটির সংযত প্রভাব ছাড়া সুখী কিংবা সম্পূর্ণ নয়। যে পুরুষ এই সত্যটি স্বীকার করে না, সে সেই শক্তি থেকে নিজেকে বঞ্চিত রাখে, যে শক্তি অন্য যে কোনো শক্তির চেয়ে একত্রিতভাবে পুরুষকে সাফল্য অর্জনে সহায়তা করতে পারে। অধ্যায় 15, অবচেতন মন, সংযোগ স্থাপনের লিঙ্ক, ধনী হওয়ার একাদশ পদক্ষেপ। অবচেতন মন গড়ে উঠেছে কিছু সচেতনতা নিয়ে, যেখানে চিন্তাশক্তির প্রতিটি আবেগ, অনুভূতি পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটির সাহায্যে অবজেক্টিভ মাইন্ডে পৌঁছে যায়। সেখানে ক্লাসিফাইড এবং রেকর্ড হয় এবং যেখান থেকে চিন্তাভাবনা যে কোনো সময়ই স্মরণ করা সম্ভব অথবা বের করে আনা যায়। যেভাবে লোকে ফাইল ক্যাবিনেট থেকে চিঠিপত্র বের করে, সেভাবে অবচেতন মন প্রকৃতি এবং ধরন অনুযায়ী চিন্তাভাবনাগুলো রিসিভ করে, ফাইল করে, ইমপ্রেশনগুলো চিহ্নিত করে। আপনি আপনার অবচেতন মনে যে কোনো পরিকল্পনা, চিন্তা কিংবা উদ্দেশ্য প্রবেশ করাতে পারেন, যেগুলো দিয়ে আপনি অর্থ উপার্জনের আকাঙ্ক্ষা করছেন। দিন রাত কাজ করে অবচেতন মন। একটি বিশেষ কোনো উপায়ে, যা মানুষ ঠিক জানে না, অবচেতন মন অসীম বুদ্ধিমত্তার শক্তিকে টেনে নিয়ে সেই শক্তির জন্য, যার সাহায্যে একজন মানুষের আকাঙ্ক্ষার মূর্ত রূপ দিতে পারবে। অবচেতন মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার নেই, তবে এর কাছে আপনি যে কোনো পরিকল্পনা কিংবা উদ্দেশ্য তুলে দিতে পারবেন, যেগুলোর একটি নিরেট কাঠামোর রূপান্তর আশা করছেন। অটো সাজেশনের অধ্যায়ে বলা হয়েছে কীভাবে অবচেতন মনকে ব্যবহার করবেন। এই অধ্যায়টি পড়ুন। এরকম ভরি ভরি প্রমাণ রয়েছে যে অবচেতন মন মানুষের অসীম এবং সসীম বুদ্ধিমত্তার মাঝে লিঙ্ক বা যোগাযোগের কাজ করে। আপনি যখন অবচেতন মনের অস্তিত্ব বাস্তবতা হিসেবে মেনে নেবেন এবং এর সম্ভাবনা বুঝতে পারবেন যে এটি আপনার আকাঙ্ক্ষার মূর্তরূপ ঘটাতে মিডিয়াম হিসেবে কাজ করতে পারে, তখন আকাঙ্ক্ষার অধ্যায়ে যেসব নির্দেশনাবলী দেওয়া হয়েছে তার পূর্ণ গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। আপনি এও বুঝতে পারবেন আপনাকে কেন বারবার হুঁশিয়ার করা হয়েছে। আপনি আসলে কি চাইছেন সেই আকাঙ্ক্ষাগুলো পরিষ্কার করুন এবং তা লিখে নিন। যে 13টি তত্ত্বের কথা বলা হয়েছে এই বইতে, তা আসলে উদ্দীপক। আপনি এগুলোর সাহায্যে অবচেতন মনের কাছে পৌঁছাতে পারবেন এবং তাকে প্রভাবিতও করতে পারবেন। মনে রাখবেন, অবচেতন মন শুধুমাত্র অভ্যাসের কারণে স্বেচ্ছায় পরিচালিত হতে পারে এবং এ বিষয়ে বিশ্বাস অধ্যায়ে কিছু নির্দেশনাবলী দেওয়া হয়েছে। ধৈর্য ধরুন, লেগে থাকুন। বিশ্বাস এবং অটো সাজেশন নিয়ে যা লেখা হয়েছে তার অনেক কিছুই এখানে পুনরাবৃত্তি ঘটতে পারে আপনার অবচেতন মনের উপকারার্থে। স্মরণে রাখবেন, আপনার অবচেতন মন কাজ করে স্বেচ্ছা প্রণোদিতভাবে।
সেখানে আপনি প্রভাব বিস্তার করার চেষ্টা করুন বা নাই করুন, তাতে অবচেতন মনের কিছু এসে যায় না। আপনি যদি ভয়, দারিদ্র্য সহ সব রকম নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে থাকেন, তবে তা নেতিবাচক মনে উদ্দীপনা সৃষ্টি করবে। কাজেই এসব চিন্তা মনে স্থান দেবেন না। অবচেতন মন অলস বসে থাকে না। আপনি আপনার আকাঙ্ক্ষা অবচেতন মনে প্রবেশ করাতে ব্যর্থ হলেও এটি ঠিকই তার মনের চিন্তাগুলো ঢোকাবে। আমরা আগেই বলেছি, ইতিবাচক এবং নেতিবাচক উভয় চিন্তাই অবচেতন মনে ক্রমাগত প্রবেশ করতে থাকে সেই 4টি সূত্র থেকে যেগুলোর কথা সেক্স ট্রান্সমিউটেশনের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আপনি যে জীবন যাপন করছেন, আপনি যা ভাবছেন, হোক তা পজিটিভ কিংবা নেগেটিভ, আপনি কিন্তু জানতেও পারছেন না ওগুলো আপনার অবচেতন মনে ঢুকে যাচ্ছে। তবে আপনি যদি নেতিবাচক চিন্তা মনে ঢোকাতে না চান, তাহলে নেগেটিভ ইম্পালসের ফলো বা প্রবাহ বন্ধ করে দিন এবং আকাঙ্ক্ষার পজিটিভ ইম্পালসগুলো প্রবেশ করান। আপনি যখন এটি অর্জন করতে পারবেন, আপনার অবচেতন মনের দুয়ারের চাবি খুলে যাবে। তাছাড়া আপনি এই দুয়ারটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এভাবে যে কোনো আকাঙ্ক্ষিত চিন্তাভাবনা আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে পারবে না। মানুষ যাই সৃষ্টি করে তার শুরুটা কিন্তু হয় চিন্তার আবেগ থেকে। আগে চিন্তা না করে কোনো কিছুই মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব না। কল্পনা শক্তির সাহায্যে চিন্তার আবেগ দিয়ে পরিকল্পনা তৈরি করা যায়। এই কল্পনা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে একে দিয়ে পরিকল্পনা তৈরির কাজে লাগানো যায়। সকল চিন্তার আবেগই স্বতঃপরিবর্ত হয়ে আশ্রয় নেয় অবচেতন মনের মাঝে। এর সঙ্গে যুক্ত হয় কল্পনা শক্তি এবং বিশ্বাস। বিশ্বাস করে কোনো পরিকল্পনা করলে বা উদ্দেশ্য থাকলে তা অবচেতন মনের কাছে পেশ করা যায়। আর এসব কিছুই করা সম্ভব কল্পনার সাহায্যে। ইলা হুইলার উইলকন্স অবচেতন মনের শক্তিকে উপলব্ধি করার পরে একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতাটি নিম্নরূপ: You never can tell what a thought will do. In bringing you hate or love, the thoughts are things and their airy wings are swifter than carrier doves. They follow the law of universe. Each thing creates its kind, and they speed the track to bring you back whatever went out from your mind. মিসেস উইলকক্স সত্যটি বুঝতে পেরেছিলেন যে চিন্তাশক্তিগুলো একজন মানুষের মন থেকে বেরিয়ে যায় তা অপর কারো অবচেতন মনের গভীরে প্রবেশ করে, যেখানে তারা চুম্বক, প্যাটার্ন কিংবা ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে, যার দ্বারা প্রভাবিত হয় অবচেতন মন এবং এই চিন্তাগুলোকে মূর্ত রূপ দিতে সাহায্য করে। এটা সবাই জানে যে আবেগ বা অনুভূতি দ্বারা বেশিরভাগ মানুষই শাসিত হয় বা পরিচালিত হয়। 60টি ইতিবাচক আবেগ রয়েছে, 60টি নেতিবাচক আবেগ রয়েছে। নেতিবাচক অনুভূতিগুলো স্বেচ্ছায় চিন্তার আবেগের মধ্যে ঢুকে পড়ে, ওখান থেকে চলে যায় অবচেতন মনে। অটো সাজেশন ব্যবহার করে ইতিবাচক চিন্তাভাবনা মনের মধ্যে ঢোকাতে হবে। আপনি আপনার অবচেতন মনের অভ্যন্তরীণ দর্শকদের প্রভাবিত এবং নিয়ন্ত্রিত করার প্রস্তুতি নেবেন, যাতে অর্থের জন্য আপনার আকাঙ্ক্ষা এর কাছে তুলে দিতে পারেন। অভ্যন্তরীণ দর্শকদের সঙ্গে তাদের ভাষায় আপনাকে কথা বলতে হবে, নতুবা তারা আপনার আহ্বানে সাড়া দেবে না। এটি আবেগ এবং অনুভূতির ভাষা সবচেয়ে ভালো বুঝতে পারে। এখানে 60টি ইতিবাচক প্রধান আবেগের কথা বলা হলো, 60টি প্রধান নেতিবাচক আবেগের কথাও বলা হলো। তবে অবচেতন মনকে যখন হুকুম জারি করবেন, তখন অবশ্যই নেতিবাচক আবেগগুলোকে এড়িয়ে যাবেন। 60টি প্রধান ইতিবাচক আবেগ: 1. আকাঙ্ক্ষা, 2. বিশ্বাস, 3. প্রেম, 4. সেক্স, 5. উৎসাহ, 6. রোমাঞ্চ, 7. আশা। আরও কিছু ইতিবাচক আবেগ রয়েছে, তবে এই 60টি সবচেয়ে শক্তিশালী এবং সৃষ্টিশীল কর্মে এগুলোরই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই 60টি আবেগ ধারণ করুন। শুধুমাত্র ব্যবহারের মাধ্যমে এগুলো ধারণ করা যাবে এবং অন্যান্য ইতিবাচক আবেগগুলো আপনি চাইলেই আপনার কাছে এসে হাজির হয়ে যাবে যখনই প্রয়োজন বোধ করবেন। 60টি প্রধান নেতিবাচক আবেগ, এই আবেগগুলো এড়িয়ে চলবেন। 1. ভয়, 2. হিংসা বা ঈর্ষা, 3. ঘৃণা, 4. প্রতিশোধ, 5. লোভ, 6. কুসংস্কার, 7. ক্রোধ। ইতিবাচক এবং নেতিবাচক আবেগ একই সময় মনকে দখল করে রাখতে পারে না, একটি আরেকটির উপর কর্তৃত্ব করে। এটি আপনারই দায়িত্ব
সত্য দেখা যে আপনার ইতিবাচক আবেগগুলো দ্বারা আপনার মন প্রভাবিত হচ্ছে, এখানে অভ্যাসের আইন আপনার সাহায্যে আসতে পারে। ইতিবাচক আবেগগুলো প্রয়োগ এবং ব্যবহারের চেষ্টা করুন, তাহলে অবশেষে এগুলো আপনার মনের উপর এমনভাবে কর্তৃত্ব করবে যে নেতিবাচক আবেগ ওখানে প্রবেশের সুযোগই পাবে না। এই নির্দেশনাবলী অক্ষরে অক্ষরে এবং ক্রমাগত মেনে চললেই কেবল আপনার অবচেতন মনের উপর নিয়ন্ত্রণ বিস্তার করতে পারবেন। আপনার সচেতন মনে যদি একটিমাত্র নেতিবাচক চিন্তা থাকে, সেটি আপনার অবচেতন মনের সকল গঠনমূলক সাহায্যকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ হন, তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশিরভাগ মানুষই সব কিছু ব্যর্থ হওয়ার পরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় বসে, অথবা তারা অর্থহীন সব প্রার্থনা করে। এসব মানুষ সব কিছু হারানোর পরে প্রার্থনায় যখন যায়, তখন তাদের মনে বাস করে ভয় এবং সন্দেহ, আর এই আবেগগুলো নিয়ে অবচেতন মন কাজ করে এবং অসীম বুদ্ধিমত্তার কাছে এগুলোকে পাঠিয়ে দেয়। আর অসীম বুদ্ধিমত্তা এই আবেগগুলো রিসিভ করে সেই মতে কাজ করতে থাকে। আপনি যখন প্রার্থনা করবেন, সে প্রার্থনায় যদি ভীতি এবং সন্দেহ মিশে থাকে, কিংবা আপনার প্রার্থনা নিয়ে যদি অসীম বুদ্ধিমত্তা কাজ না করে, তবে সেই প্রার্থনা বিফলেই যাবে। প্রার্থনা করতে হবে মন দিয়ে, যেখানে কোনো সংখ্যা বা ভীতি কাজ করবে না। একটা সময় আসবে যখন দেশের স্কুল কলেজগুলোতে সায়েন্স অফ প্রেয়ার পড়ানো হবে। যখন এই সময়টি আসবে, তখন ইউনিভার্সাল মাইন্ডে ভয়ভীতির আর জায়গা থাকবে না। অশিক্ষা, কুসংস্কার এবং ভুয়া শিক্ষা দূর হয়ে যাবে। মানুষ অসীম বুদ্ধিমত্তার সন্তান হিসেবে তার প্রকৃত স্ট্যাটাস অর্জন করতে পারবে। যদিও এই মুহূর্তেই কিছু মানব সন্তান রয়েছেন যারা এই গুণে গুণান্বিত, আপনার যদি মনে হয় এই ভবিষ্যৎবাণী সুদূর কল্পনাপ্রসূত, তাহলে আপনাকে মনে করিয়ে দিতে চাই 100 বছরেরও কম সময় আগে লোকে বজ্রবিদ্যুৎকে ঈশ্বরের ক্রোধ বলে মনে করত এবং ভয় পেত। এখন বিশ্বাসের শক্তিতে বলীয়ান হয়ে মানুষ বিদ্যুৎ তৈরি করে তা শিল্প কারখানায় ব্যবহার করছে। 100 বছর আগে লোকে ভাবত গ্রহগুলোর মাঝখানে শূন্যতা ছাড়া কিছুই নেই, মৃত। এখন লোকে জানে গ্রহের মাঝখানের শূন্যতা জীবন্ত। অবচেতন মন হলো যোগাযোগের একটি মাধ্যম, যা একজনের প্রার্থনাকে টার্মসে রূপান্তরিত করে, যাতে অসীম বুদ্ধিমত্তা তাকে চিনতে পারে এবং এই মেসেজটি উপস্থাপন করার মাধ্যমে কোনো নির্দিষ্ট পরিকল্পনা অথবা আইডিয়ার আকারে প্রার্থনাকারীর কাছে জবাব পৌঁছে দিতে পারে। আপনার প্রার্থনা অসীম বুদ্ধিমত্তার কাছে পৌঁছাবার আগে এটি সম্ভবত এর মূল চিন্তার কম্পন থেকে রূপান্তরিত হয়ে স্পিরিচুয়াল ভাইব্রেশনের টার্মসে পরিণত হয়। বিশ্বাস একমাত্র মাধ্যম যা আপনার চিন্তাকে স্পিরিচুয়াল একটি প্রবৃত্তি এনে দেবে। বিশ্বাস এবং ভয় পরস্পরের বন্ধু হতে পারে না। যেখানে একজনকে দেখা যায়, সেখানে আরেকজন থাকতে পারে না।